গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাসে পশ্চিমবঙ্গ রাজ্যে যে শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? সেখানে আমরা কোন কোন শিল্প সম্পর্কে আলোচনা করেছিলাম? লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, চা শিল্প, পাট শিল্প, তারপরে তোমার পর্যটন শিল্প। এই যে শিল্পগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটিও কিন্তু পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের উজ্জ্বল একটি শিল্প। সেটি কিন্তু হলো তথ্য প্রযুক্তি শিল্প। সাথে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে শহর রয়েছে সেই শহর এবং পশ্চিমবঙ্গের যে প্রধান দুটি বন্দর রয়েছে সেই বন্দর নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। গত ক্লাসে তোমাদের আমি আহ কুটির শিল্প পড়িয়েছিলাম, তাই তো? এবং ক্ষুদ্র শিল্প পড়িয়েছিলাম। তাহলে এই যে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প পশ্চিমবঙ্গ সরকারের 2006 তথ্য অনুযায়ী এর কিন্তু একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তোমরা বলো তো যে কুটির শিল্প কাকে বলবো? যে শিল্প কত বিনিয়োগ বা মূলধন কত হবে? যে শিল্পের মূলধন 25 2 লক্ষ থেকে শুরু করে 5 থেকে 10 লক্ষের মধ্যে থাকবে মূলধন, সেই শিল্পকে আমরা কি বলবো? কুটির শিল্প। যেমন বিড়ি শিল্প, তারপরে গুড় শিল্প, বাদ্যযন্ত্র শিল্প, এই যে শিল্পগুলো কিন্তু সবই কুটির শিল্পের মধ্যেই পড়ছে। আবার ক্ষুদ্র শিল্প কি? ক্ষুদ্র শিল্প সংজ্ঞা বলছে পশ্চিমবঙ্গ সরকার যে যে ব্যবসায় বা যে শিল্পে মূলধন 25 লক্ষ থেকে 5 কোটি টাকার মধ্যে থাকবে তাকে কিন্তু আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প, তাই তো? আচ্ছা, বলতো এই যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প কিন্তু খুবই উন্নত। তাহলে পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? ভেরি গুড। বার্নপুল ও কুলটি হলো আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র। লৌহ ইস্পাতের যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো কি বলতো? ভেরি গুড। লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, কয়লা, এই যে জিনিসগুলো কিন্তু আমাদের রাজ্যে রানীগঞ্জ, আসানসোলে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। ফলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আমাদের রাজ্যে উন্নত। আচ্ছা, এবারে আমাকে বলো এই যে পাট শিল্প তোমরা নাম শুনেছো। পাট শিল্পে যে পাট কল, সেই পাট কল প্রথম কবে এবং কোথায় স্থাপন করা হয়েছিল? 1855 সালে। ভেরি গুড। তাহলে 1855 সালে প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। সেটি কোথায় পাটকল স্থাপন করা হয়েছিল? হুগলির রিষড়াতে। তাহলে এই যে 1855 সাল, তখন কিন্তু ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষ শাসন করছে। তারাই কিন্তু, অর্থাৎ ব্রিটিশদের উদ্যোগেই কিন্তু প্রথম পাটকল 1855 সালে বসানো হয় হুগলি নদীর তীরে, যেটি কিন্তু রিষড়াতে অবস্থিত। আচ্ছা, পাট কলের সাথে সাথে কিন্তু প্রথম বস্ত্র কলও আমাদের এই পশ্চিমবঙ্গে বসানো হয়েছিল। বলতো পশ্চিমবঙ্গে প্রথম বস্ত্র শিল্প, যে বস্ত্র কারখানা, সেটি কোথায় গড়ে উঠেছিল? মনে আছে? বলো। হাওড়ার ঘুষুড়িতে কিন্তু প্রথম বস্ত্র কারখানা গড়ে উঠেছিল। আচ্ছা, আমাদের রাজ্যে চা শিল্প কোথায় ভালো হয় বলতো? ভেরি গুড। চা শিল্প কিন্তু হয় আমাদের রাজ্যের জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা, কোচবিহারেও কিন্তু কিছু কিছু স্থানে চা চাষ ভালো হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তর দিকে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলে কিন্তু চা চাষ ভালো হয়। কিন্তু বর্তমানে নানা সমস্যার জন্য চা চাষের ব্যাঘাত ঘটছে। কি কি ব্যাঘাত ঘটতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে চা শিল্প? ভেরি গুড। প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ছে, কারণ সে ব্রিটিশ ভারতের সময় থেকেই কিন্তু একই রকম শিল্প উৎপাদন হয়ে আসছে। ফলে এই যে উৎপাদনশীলতা, নতুন নতুন যন্ত্রপাতি বা মেশিন না আসার ফলে উৎপাদনশীলতা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। শ্রমিক মালিক অসন্তোষ ঘটছে, তাই তো? আচ্ছা বলো যে পশ্চিমবঙ্গে, সরি, ভারতবর্ষের মধ্যে আহ কোন রাজ্য সব থেকে বেশি চা উৎপন্ন করে? ভেরি গুড। ভারতবর্ষের মধ্যে সবথেকে চা উৎপন্ন করে হচ্ছে আসাম রাজ্য, তাই না? আচ্ছা, ভালো। তাহলে তোমরা কিন্তু পড়াশোনা করছো, তাই তো? আচ্ছা, বলতো আমরা পর্যটন শিল্প পড়েছিলাম। সেই পর্যটন শিল্পে
পার্বত্য অঞ্চলে কয়েকটি পর্যটন কেন্দ্রের নাম: দার্জিলিং, আর কালিম্পং, সান্দাকাফু, মিরিক, ঋষভ, লাভা, এই যে স্থানগুলো এগুলো কিন্তু সবই পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে। আর পশ্চিমবঙ্গের কিন্তু সামুদ্রিকও কিন্তু পর্যটন কেন্দ্র রয়েছে। সমুদ্র তীরে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেটি কোথায় কোথায়? ভেরি গুড। দীঘা, মন্দারমণি, বকখালি, তাজপুর, এই যে স্থানগুলোতে কিন্তু আহ, সমুদ্র তীরবর্তী অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। অসংখ্য মানুষ কিন্তু এইসব স্থানে গিয়ে সেখানকার যে স্থানীয় মানুষ, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা জীবিকা নির্বাহ করছে। আর এটাকেই কিন্তু আমরা কি বলবো? পর্যটন শিল্প। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু যেমন আমরা সমুদ্র দেখতে পাচ্ছি তেমন কিন্তু পর্বত দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এই কারণে পশ্চিমবঙ্গকে কিন্তু একটা শব্দে উল্লেখ করা হয়। কোন শব্দ বলতো? ভেরি গুড। আর সমুদ্র হিমাচল যে কথাটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পড়েছিলাম, তাই না? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে কি জেনেছিলাম, যে কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মাছ, মাংস, বিভিন্ন শাকসবজি, ফল, মূল ইত্যাদি খাদ্যদ্রব্য সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা সম্পূর্ণভাবে রান্না করে যখন আহ, গুণমান বজায় রেখে যখন মোড়কজাত বা প্যাকেজিং করে মানুষের সামনে নিয়ে আসা হয় বা তাকে দেওয়া হয়, সেটিকে কিন্তু আমরা কি বলছি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তাই তো? আচ্ছা, পর্যটন শিল্প হলো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হলো। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো তথ্য প্রযুক্তি শিল্প এবং পশ্চিমবঙ্গের শহর ও পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর সম্পর্কে। এই ক্লাসটা পড়ার মাধ্যমে আমি কিন্তু তোমাদের যে বইতে পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ শেষ করব, তাই তো? আগের ক্লাসে কিন্তু আমি পরপর সমস্ত বিষয় পাঠে পাঠে তোমাদের সাথে আলোচনা করেছি। লাস্ট পার্ট আজকেই আসছে তোমাদের সামনে। তাহলে চলো আজকে আমরা শুরু করি তথ্য প্রযুক্তি শিল্প দিয়ে। দেখো, মানব সম্পদ অর্থাৎ মানুষের জ্ঞানের উপর ভিত্তি করে যে কটি শিল্প গড়ে উঠেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে শিল্পটা সেটি কিন্তু হলো তথ্য প্রযুক্তি শিল্প। অর্থাৎ মানুষ তার চিন্তা ভাবনা, তার বুদ্ধি, তার প্রযুক্তি ব্যবহার করে যে শিল্পটাকে আজ দাঁড় করিয়েছে এবং সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে, সেটি কিন্তু হলো তথ্য প্রযুক্তি শিল্প। এবারে তোমাদের মনে হতেই পারে যে এটা আবার কি ধরনের শিল্প? তথ্য প্রযুক্তি শিল্পটা কি? দেখো, তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু খুব সহজ একটি বিষয়, তোমরা বললেই বুঝতে পারবে। কি বলতো? কম্পিউটার, টেলিযোগাযোগ ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই তথ্য প্রযুক্তির মধ্যে পড়ছে। কি কি হচ্ছে? কম্পিউটার, টেলিযোগাযোগ, মোবাইল ইত্যাদির সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জনা, পরিবর্তন প্রভৃতি কাজ যখন ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তা হলো কিন্তু তথ্য প্রযুক্তি শিল্প। অর্থাৎ তোমার বাড়িতে দেখবে কম্পিউটার আছে, না হলে ল্যাপটপ আছে, আছে তো? কারোর না কারোর বাড়িতে আছে। এই যে কি কোম্পানি সেটা? সেটা এইচপি, না হলে ডেল, এইসব কোম্পানি হতে পারে। এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু সবই তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে পড়ছে। আমরা সেটাকে বাজার থেকে কিনছি, তার মাধ্যমে এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। অর্থাৎ যে সংস্থা বা যে কোম্পানি এটা তৈরি করছে সে কিন্তু কম্পিউটার বা টেলিফোন যোগাযোগের মাধ্যমে বাজার থেকে অর্থ উপার্জন করছে। ঠিক আছে? আর এই তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে বর্তমানে কিন্তু অনেক কর্মসংস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইয়ং জেনারেশন কিন্তু এই তথ্য প্রযুক্তি সংস্থার বিভিন্ন কর্মরত বর্তমানে রয়েছে। বিভিন্ন যে তথ্য সংগ্রহ, আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ কম্পিউটারের মধ্যে করে রাখি। অনেক পুরনো তথ্য কিন্তু আমরা কম্পিউটারে সংগ্রহ করতে পারি, তাই না? পরিমার্জনা করতে পারি, আবার সেটাকে কিন্তু পরিবর্তন করে ব্যবসায়িক কাজে কিন্তু ব্যবহারও করতে পারি, তাই তো? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো কিন্তু তথ্য প্রযুক্তির শিল্প। তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত, আচ্ছা, অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্পের সাথে কোন কোন বিষয়গুলো জড়িত সেগুলো আমরা জানবো। কি বিষয়? কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, টেলিকম সরঞ্জাম, ই কমার্স প্রভৃতি যে বিষয়গুলো রয়েছে
সেগুলো কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। দেখো তোমরা কিন্তু সকলেই কম্পিউটারের সাথে যুক্ত, তাই তো? স্কুলে সবার কম্পিউটারে ক্লাস হয়। তাহলে কম্পিউটারের যে সফটওয়্যার, হার্ডওয়্যার, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমরা পরিচিত, তাই না? আচ্ছা, সাথে সাথে ইলেকট্রনিক্সের যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে সেগুলো, ইন্টারনেট ব্যবস্থা, বর্তমানে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা ছাড়া মানুষ একেবারেই অচল, তাই না? বিভিন্ন আহ, খবর, বিভিন্ন তারপরে ফোনে যোগাযোগ মাধ্যম করা, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করা, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেটের সুবিধা নিতে হয়। তাহলে এই যে ইন্টারনেটের সুবিধা নিচ্ছি, এটাও কিন্তু একটি তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে পড়ছে, কারণ ইন্টারনেটের যে প্যাকেজ আমরা গ্রহণ করছি বা নিচ্ছি সেটা কিন্তু একটা দাম দিয়ে আমাকে কিনতে হচ্ছে। তাহলে এই ইন্টারনেট যে সংস্থাগুলি রয়েছে সেগুলো কিন্তু বাজার থেকে মুনাফা অর্জন করছে, অর্থাৎ তারা কিন্তু শিল্পের আওতায় পড়ছে। টেলিকম সরঞ্জাম, ই-কমার্স প্রভৃতি যে বিষয়গুলো রয়েছে সবই কিন্তু তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। এবারে আমাদের দেশে তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? আমাদের দেশে তথ্য প্রযুক্তি বলতে তথ্য প্রযুক্তির ক্ষেত্র, বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং কে কিন্তু বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র ও সংস্থা। আমাদের সারা ভারতবর্ষে এখন অসংখ্য তথ্য প্রযুক্তি সংস্থা ও কেন্দ্র রয়েছে। বিশেষ করে ভারতবর্ষের মধ্যে যে ব্যাঙ্গালোর রয়েছে, সেই ব্যাঙ্গালোর শহর কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ব্যাঙ্গালোর শহর কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেকটা এগিয়ে গেছে, ফলে এই শহর অন্যান্য শহরের তুলনায় অনেকটা উন্নত হয়ে গেছে। বর্তমানে এই তথ্য প্রযুক্তি শিল্প উন্নত হওয়ার সাথে সাথে সমগ্র জনজীবন, তাদের পরিকাঠামো, সমস্ত কিছু কিন্তু উন্নত হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবো আমরা মূলত কলকাতায় বেশ করেই কিন্তু এই তথ্য প্রযুক্তির কেন্দ্র ও সংস্থাগুলি গড়ে উঠেছে। এবারে সেই সংস্থাগুলি কি কি? দেখো, কলকাতার যে সল্টলেক রয়েছে সেক্টর 5 এবং রাজারহাট নিউটাউন, এই নিউটাউন আর রাজারহাট অঞ্চলে কিন্তু অসংখ্য তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এই দুটি অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য আইটি হাব। ভারত ও পৃথিবীর অগ্রণী সংস্থাগুলি কলকাতা তাদের কেন্দ্র স্থাপন করেছে। শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও বিভিন্ন সংস্থা কিন্তু এসে কলকাতাতে তাদের আইটি হাব বা তথ্য প্রযুক্তি কেন্দ্র বা সংস্থা, এই যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু গড়ে তুলেছে। কারণ কি? কারণ কলকাতার মার্কেটটা অনেক বড়, তারা বাজার ধরতে পারবে। তথ্য প্রযুক্তি তারা বিভিন্ন টেলিকম থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা দেওয়ার মাধ্যমে অসংখ্য মানুষের যেমন কর্মসংস্থান হবে, সেমনি কোম্পানিরও মুনাফা হবে, তাই তো? তাহলে কলকাতায় কোন কোন কেন্দ্র রয়েছে? তোমরা সবাই টিসিএস এর নাম শুনেছো? অনেকে নাম শুনলে, তাই না? টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। টাটা গ্রুপ রয়েছে, সেই টাটা গ্রুপেরই একটি আইআইটি হাব বা আইটি হাব বলবো এটাকে, যে টাটা কনসালটেন্সি সার্ভিস, শর্ট ফর্মে একে বলা হয় টিসিএস। এছাড়া রয়েছে উইপ্রো, সিমন্স, নিট টেকনোলজি, এইচসিএল টেকনোলজি, কগনিজেন্ট, টেক মহেন্দ্রা, সিএমসি লিমিটেড প্রভৃতি ছোট বড় কিন্তু অসংখ্য তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং সংস্থা কলকাতাতে গড়ে উঠেছে। তার সুবিধা কিন্তু আমরা সকলেই পাচ্ছি, তাই না? তাহলে যদি বলে পশ্চিমবঙ্গের কোথায় তথ্য প্রযুক্তি কেন্দ্র বেশি গড়ে উঠেছে, বিশেষ করে তোমরা কি বলবে? কলকাতার সল্টলেক এবং রাজারহাট নিউটাউন অঞ্চলে আহ, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র সংস্থা কিন্তু গড়ে উঠেছে। তারপর দেখো, এই যে তথ্য প্রযুক্তি সংস্থা কলকাতার বুকে গড়ে ওঠার কিছু কারণ রয়েছে। কি কারণ? নাম্বার 1, মানব সম্পদ। মানব সম্পদ মানে কি বলছি? মানব সম্পদ বলে আমাদের নিজেদেরই বুঝি, তাই না? আমরা মানুষের বুদ্ধি, বিবেক, চিন্তা ভাবনা, প্রযুক্তি দিয়ে কিন্তু কোনো একটি কাজকে আমরা এগিয়ে নিয়ে যাই। তাহলে যেখানে শিক্ষিত মানুষের আহ, জনসংখ্যা বেশি থাকবে, সেখানে কিন্তু মানব সম্পদের গুরুত্বটা বেড়ে যাবে। মানুষের জ্ঞান তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ, অর্থাৎ মানুষ কিন্তু সম্পূর্ণ তার জ্ঞান দিয়ে এই শিল্পটাকে গড়ে তুলেছে। ঠিক আছে? কাঁচামাল টেলে কি? এই শিল্পের কাঁচামাল কিন্তু হলো মানুষের বুদ্ধি, জ্ঞান। ঠিক আছে? লৌহ ইস্পাত শিল্পে আমরা দেখেছি লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, তাই না? আর পাট শিল্পে পাট। ঠিক তেমনি আহ, এই যে শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, সেখানে যে মূল কাঁচামাল সেটা কিন্তু হচ্ছে মানুষের জ্ঞান।
উন্নত মেধাকে কাজে লাগিয়ে এই শিল্প গড়ে তোলা হয়। পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমগ্র পূর্ব ভারতে এরূপ উন্নত মেধাসম্পন্ন মানুষের সংখ্যা খুব বেশি। তাহলে আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গ, কলকাতা তথা আশেপাশের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বা সমগ্র পূর্ব ভারতে বর্তমানে কিন্তু মেধাসম্পন্ন মানুষের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ সকলেই পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, ফলে মানুষের যে জ্ঞান সেটা বৃদ্ধি হচ্ছে। আর এই যে তথ্য প্রযুক্তি সংস্থা কেন্দ্রগুলি সেগুলো কিন্তু মানুষের জ্ঞানকে কাজে লাগায়। ঠিক আছে? আচ্ছা, এবারে ২ নম্বরে আসি। কলকাতায় পার্শ্ববর্তী অঞ্চলে আগে ছিল কয়েকটি অতি উন্নত শিল্প শিক্ষা কেন্দ্র। যেমন কি খড়গপুর আইআইটি, যাদবপুর, শিবপুর, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কেন্দ্র, তাই না? বিগত ১.৫ দশকে এখান থেকে গড়ে উঠেছে আরো অসংখ্য শিক্ষা কেন্দ্র। অর্থাৎ মানুষ তার জ্ঞানটা কোথা থেকে অর্জন করবে? যেটাকে সে তথ্য প্রযুক্তিতে কাজে লাগাবে। বিভিন্ন আইআইটি বা বড় বড় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, তাই না? ঠিক তেমনি খড়গপুর আইআইটি থেকে কিন্তু খুব মেধাবী ছাত্ররা বেরোয়। তারা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, শিবপুর, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং যে কেন্দ্র রয়েছে সেখান থেকেও কিন্তু মেধাসম্পন্ন ছাত্ররা প্রতি বছরই বেরোচ্ছে, এবং তারা কিন্তু এই তথ্য প্রযুক্তির সংস্থা বা কেন্দ্রগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে, তাদের বুদ্ধি জ্ঞান দিয়ে, মেধা দিয়ে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করছে। তাহলে আমরা কি বললাম যে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি? মানব সম্পদ এক, দুই হচ্ছে কারিগরি শিক্ষা কেন্দ্র, আর কি রয়েছে দেখবো, তিন প্রশিক্ষণ কেন্দ্র। দেখো, এই শিল্পের প্রয়োজনীয় শ্রমিক যোগানের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র। এই যে প্রশিক্ষণ কেন্দ্র সেগুলো কি কম্পিউটার বেসড, তাই না? কম্পিউটারে বিভিন্ন ডেটা এন্ট্রি, বিভিন্ন তথ্য সংগ্রহ করা, সেই তথ্যকে বিশ্লেষণ করা, আবার তথ্য পরিবর্তন করা, এই যে বিষয়গুলো কম্পিউটার বেসড। তাই আগে থেকে কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে। বর্তমানে সরকারি তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বা বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে যারা কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। ছাত্রদের কিন্তু ট্রেনিং বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের উপযুক্ত করে তুলছে এই তথ্য প্রযুক্তির শিল্পের জন্য। নাম্বার ৪, সরকারি উদ্যোগ। এই শিল্পের ভবিষ্যৎ যেহেতু অত্যন্ত উজ্জ্বল, তাই সরাসরি বা সরকারি উদ্যোগে সল্টলেক, রাজারহাট, নিউটাউন গড়ে তোলা হয়েছে আইটি হাব। শিল্প স্থাপনে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। অর্থাৎ এই যে শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, যে বড় বড় কোম্পানি রয়েছে তারা যাতে পশ্চিমবঙ্গে এসে তাদের শিল্পটাকে স্থাপন করে কর্মসংস্থান বাড়াতে পারে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন জমি থেকে জমিদান, তাদের করের যে ছাড়, সেই সব ব্যবস্থাগুলো কিন্তু সরকার থেকে বর্তমানে করা হচ্ছে। ফলে বিদেশি সংস্থাগুলো কিন্তু পশ্চিমবঙ্গে এসে এই ধরনের যে তথ্য প্রযুক্তির সংস্থা আরো বেশি করে গড়ে তুলছে। তাহলে এই তথ্য প্রযুক্তি হাব বা আইটি হাব পশ্চিমবঙ্গে কোথায় গড়ে উঠছে বেশি? ভেরি গুড, সল্টলেক সেক্টর 5, রাজারহাট, নিউ টাউন, এই যে অঞ্চলগুলোতে কিন্তু সরকারি উদ্যোগে অনেক আইআইটি বা আইটি হাব কিন্তু গড়ে তোলা হচ্ছে। আচ্ছা, পরিকাঠামো। দেখো, এই শিল্প স্থাপনের পরিকাঠামো কিন্তু বেশ উন্নত। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ছবিতে তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো কিন্তু এরকম বিশাল আকৃতি এবং সুন্দর করে সাজানো থাকে। ফলে এই যে পরিকাঠামো, এখানকার যে পরিকাঠামোগুলো থাকে সেগুলো কিন্তু সবই খুব উন্নত। বিশেষ করে ইন্টারনেট ব্যবস্থা থাকে, ই কমার্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আহ, সকলের মধ্যে একটা কানেক্টিং থাকে যে ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা দেখব যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের কি কি সম্ভাবনা বা সমস্যাগুলো রয়েছে। দেখো, যে শিল্প খুব বেশি উন্নত হয়েছে তার কিছু কিছু কিন্তু সমস্যা থেকেই যায়। কি সমস্যা রয়েছে? সমস্যা নম্বর এক, দেখো ১৯৯১ সালে যখন ভারত সরকার অর্থনৈতিক উদারনীতি গ্রহণ করে এবং তথ্য প্রযুক্তি শিল্পের প্রসার শুরু করে, সেই সময় পশ্চিমবঙ্গের এই নীতি গৃহীত না হওয়ায় প্রাথমিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ যে সময়ে ভারত সরকার প্রথম এই যে নীতিটাকে নেওয়া হচ্ছে যে আহ, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উদার নীতি, ঠিক আছে, সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশ থেকে বা বিভিন্ন বড় বড় কোম্পানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে কিন্তু এই যে সরকারের ভারত সরকারের যে নীতি
সেই নীতিটাকে কিন্তু গ্রহণ করা হয়নি। ফলে প্রাথমিকভাবে যে উন্নয়ন বা প্রথম পর্যায়ের যে উন্নয়নটা, সেইটা কিন্তু পশ্চিমবঙ্গে সঠিকভাবে কার্যকর হয়নি। এর জন্য নানান বিষয় দায়ী আছে, সেগুলো আমরা পরে আসবো একদিন। নাম্বার 2, দেখো, সমস্ত জেলায় এই শিল্পের সমান উন্নয়ন ঘটেনি। একদমই ঠিক। কারণ আমরা বারবার পড়ে আসছি যে তথ্য প্রযুক্তি কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র কলকাতায় রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, সেক্টর 5, সেক্টর 4 এইসব জায়গাতে কিন্তু গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ অন্যান্য যে জেলা রয়েছে বা গ্রাম অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের কাজের সুযোগ কম, ফলে সেখানে কর্মসংস্থানও কম হচ্ছে। আর শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, ফলে শহরে এই কোম্পানিগুলো আরো বেশি করে মূলধন বিনিয়োগ করে সেটাকে গড়ে তোলার বা আরো উন্নততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম্বার 3, প্রযুক্তির উন্নতি ঘটলে জনগণ কর্মহীন হয়ে পড়বে বলে ভাবা হয়। দেখো, বর্তমানে কিন্তু প্রায় সবই হচ্ছে কি যন্ত্র নির্ভর। মানুষ আগে কিন্তু ধান কাটতো নিজের হাতে হাতে বা কাস্তে দিয়ে, তাই না? কিন্তু বর্তমানে কিন্তু দেখবে গ্রামে গঞ্জে গেলে ধান কাটার মেশিন চলে এসেছে। তাহলে এই প্রযুক্তি কি উন্নত হচ্ছে তো? এখন মানুষ কিন্তু খাতায় না লিখে কম্পিউটারে টাইপ করে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে কম্পিউটারে কিন্তু খুব সহজে তথ্য সংগ্রহ করা যায় বা সংরক্ষণ করা যায় বা তার পরে পরিবর্তনও করা যায়। সেই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সরকারকে বা জনগণকে ভাবাচ্ছে যে প্রযুক্তি যদি দিনের পর দিন আরো উন্নত হয় তাহলে কিন্তু মানুষ বা জনগণ কর্মহীন হয়ে পড়বে। অর্থাৎ মানুষের যে কায়িক শ্রম সেটা কিন্তু দিনের পর দিন কমে যাবে। এটিও একটি সমস্যা। নাম্বার 4, তথ্য ভুল থাকায় সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। এটি পরিষেবনের অন্তরায়। তাহলে যদি কোনো একটি তথ্য আমি ভুল প্রদান করে দিই, কম্পিউটারে বা কোনো একটি ইন্টারনেটে যদি আমি তথ্য ভুল দিই, তাহলে সেই তথ্যটি ভুল থাকার জন্যে সেই পরিষেবাটা কিন্তু মানুষ পাচ্ছে না, ভুল পরিষেবা পাচ্ছে, তাই না? একটা ঠিকানা যদি আমি ভুল দিয়ে দিই বা একটা ঠিকানা যদি ভুল লিখে রাখি, মানুষ কি সেখানে পৌঁছতে পারবে? পারবে না। তাহলে এই যে সঠিক যে কাজকর্ম তার জন্য কি দরকার? মেধাবী ছাত্রছাত্রীর দরকার। তাহলে প্রশিক্ষণ দরকার, মেধাবী ছাত্রছাত্রীর দরকার। অর্থাৎ এই তথ্যপ্রযুক্তি শিল্পে কিন্তু ও মেধাবী ছাত্র ছাড়া কিন্তু খুব একটা কাজ এগোয় না। সমাজের যে সকল স্তরের মানুষের যে এই শিল্পে অংশগ্রহণ থাকবে সেটি কিন্তু হয় না। কেবলমাত্র মেধাবী ছাত্ররাই এই শিল্পে অংশগ্রহণ করতে পারে। ফলে এই শিল্পটা কিন্তু তেমন ভাবে যে শহর ছাড়া গ্রামের দিকে বিস্তার লাভ করবে তা কিন্তু নয়। এই শিল্পগুলোই কিন্তু শহর কেন্দ্রিক। ঠিক আছে? এই সমস্যাগুলো রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে তথ্য প্রযুক্তি শিল্পের সম্ভাবনাগুলি কি, অর্থাৎ ভবিষ্যতের কি সম্ভাবনা রয়েছে। দেখো, সমস্যা তো কিছু আছেই, কিন্তু বর্তমান সমাজে তথ্য প্রযুক্তি শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সব অন্ধকার হয়ে যাবে, তাই না? কেন বলছি? ইন্টারনেট পাবে না, মোবাইল পরিষেবা পাবে না, কম্পিউটার পাবে না, তাহলে এই যে পরিষেবা এটি কিন্তু বর্তমান কেন ভবিষ্যতেও কিন্তু এর দিক কিন্তু উজ্জ্বল, তাই না? বিভিন্ন রকম তথ্য সংগ্রহ জন্যে ব্যবহার হতে পারে। সবই কম্পিউটারাইজড হচ্ছে এখন। বেশিরভাগ জিনিস, কাজপত্র, সমস্ত কিছু। তোমরা কোনো কিছু পড়তে গেলে এখন ইন্টারনেট দেখে ইউটিউবে কিন্তু পড়াশোনা করছো। করছো তো? আমার এই ক্লাসটা দেখছো সেটা তো কিন্তু তোমরা ইউটিউবে দেখছো। তাহলে আমরা কিন্তু কি হচ্ছি? কম্পিউটার নির্ভর, ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছি। তাহলে এই যে শিল্পটা, তথ্য প্রযুক্তি শিল্পটা, সেটি কিন্তু দিনের পর দিন আরো কি হবে? বাড়বে। সম্ভাবনা কি রয়েছে দেখো, রাজ্য, জেলা, ব্লক স্তরের সমস্ত তথ্য কম্পিউটারে সংরক্ষণ হওয়ায় সহজেই প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। কোনো গ্রাম-গঞ্জে যদি কোনো পরিকল্পনা আমি কম্পিউটারে সেভ করে রাখি, তাহলে পরবর্তী দিনে আমি যদি কোনো পরিকল্পনা গ্রহণ করি, তাহলে কিন্তু খুব সহজেই সেখান থেকে আমি ডেটা নিয়ে সেই পরিকল্পনাটা আমি করতে পারবো। কি পারবো তো? একদম পারবো। ২ নম্বর কি বলছে? যে তথ্য প্রযুক্তি শিল্পের কল্যাণে নানান তথ্য এখন সবার হাতের মুঠোয় এসে গেছে এবং আরো আসবে। তথ্য প্রযুক্তি শিল্পের আ প্রাধান্যে সত্যিই এসেছে। আমরা কোনো স্থান যদি চিনতে না পারি সেটা কিন্তু আমরা খুব সহজেই ফোনে Google ম্যাপের মাধ্যমে আ দিয়ে সেখানে চলে যাচ্ছি। তাহলে সেই স্থানটা কিন্তু আমার হাতের মুঠোয় চলে আসছে। আমি অচেনা জায়গায় কিন্তু গিয়ে আমি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারছি Google ম্যাপের জন্য। এবং এই যে পরিষেবাটা এটা কিন্তু দিনের পর দিন আরো কি হবে? উন্নত হবে। নাম্বার 3, বর্তমানে সরকার সমস্ত জেলাগুলিকে এই শিল্পের প্রসারে উদ্যোগী
হয়েছে। শুধু শহর কেন্দ্রিক নয়, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত জেলাতে যাতে তথ্য প্রযুক্তি হাব বা আইটি হাব গড়ে ওঠে তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে সেখানকার মানুষেরও কিন্তু কর্মসংস্থান ঘটে এবং তারা আর্থিক দিক থেকে আরো লাভবান হয়। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আজকে তথ্য প্রযুক্তি শিল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত রকম শিল্প রয়েছে, কুটির শিল্প, পাট শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, এগুলো কিন্তু সবই শেষ করলাম, তাই তো? এবার আমরা পশ্চিমবঙ্গের কয়েকটি শহর এবং পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ যে বন্দর রয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। পশ্চিমবঙ্গের শহর, দেখো 2011 সালের আদিমশুমারি অনুযায়ী সব রকম মিলিয়ে আমাদের রাজ্যে মোট শহরের সংখ্যা রয়েছে কিন্তু 239টি। এ রাজ্যে রয়েছে 2টি মিলিয়ন শহর। কোনো শহর বা কোনো শহরে যখন জনসংখ্যা 10 লক্ষেরও বেশি হবে তখন তাকে কি বলবো? মিলিয়ন শহর। তাহলে এই মিলিয়ন শহরের মধ্যে প্রধান দুটি শহর কিন্তু পড়ছে। কি কি? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এবং আসানসোল যে দুটি আহ, শহর রয়েছে, এই দুটি শহর কিন্তু হলো মিলিয়ন শহর। দেখো, প্রধান প্রধান শহরের মধ্যে কলকাতা, যার জনসংখ্যা কিন্তু 10 কোটিরও বেশি। ঠিক আছে? হুগলি নদীর বাম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভারতের তৃতীয় বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কিন্তু কলকাতা। আমি একটু আগে তোমাদের বললাম যে ভারতের তৃতীয় বৃহত্তম। তাহলে এর আগে আর কোন কোন শহর রয়েছে বৃহত্তম, বলতে পারবে কেউ? ভেরি গুড। মুম্বাই, চেন্নাই কিন্তু আহ, কলকাতা শহরের আগে রয়েছে। কলকাতা রয়েছে কিন্তু তৃতীয় স্থানে। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শহর। সপ্তদশ শতাব্দীতে ইংরেজদের মাধ্যমে এই শহরটির প্রতিষ্ঠান হয়েছিল। তাহলে কলকাতা যে শহর প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু ইংরেজ বণিকদের দ্বারাই প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমস্ত কিছুর পীঠস্থান কিন্তু হলো কলকাতা। পীঠস্থান কেন বলছি? দেখো, একদিকে যেমন শিক্ষার আঁতুড়ঘর কলকাতা শহর, সংস্কৃতি আঁতুড়ঘর যেমন কলকাতা, তেমনি ক্রীড়ারও পীঠস্থান। সমস্ত রকম খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, সমস্ত রকম যে খেলাধুলা তার পীঠস্থান কিন্তু হলো কলকাতা। কলকাতার গুরুত্বপূর্ণ নদী বন্দর রয়েছে। কি কি? কলকাতা বন্দর রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তোমরা বলতে পারবে? কোন আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় রয়েছে? নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর, তাই না? নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় কিন্তু এটি আন্তর্জাতিক বিমানবন্দর। অতি বড় বড় অট্টালিকার জন্য এটিকে সিটি অফ প্যালেসও বলা হয়। খুব ভালো করে তোমরা মনে রাখবে যে কোন শহরকে সিটি অফ প্যালেস বলা হয়, অর্থাৎ প্রাসাদ নগরী বলা হয়। কেন? কলকাতা শহরে কিন্তু বিশাল বড় বড় অট্টালিকার মতো বাড়ি রয়েছে, তাই না? তোমরা দেখেছো, কেউ গেছো কলকাতাতে? গেছো অনেকে, ভেরি গুড। অনেকে কলকাতায়ও থাকো, তাই তো? তাহলে এই কলকাতা শহরকে কিন্তু আমরা বলবো সিটি অফ প্যালেস, অর্থাৎ প্রসাদ নগরী। আবার কলকাতার মানুষ বিভিন্ন রকম ফেস্টিভ্যালের সাথে যুক্ত, উৎসবের সাথে যুক্ত। বিভিন্ন রকম বাঙালি বলে না যে 12 মাসে 13 পার্বণ, তাই কলকাতাকে কিন্তু আর একটা নামেও ডাকা হয়। কি বলো তো? সিটি অফ জয়। তাহলে কলকাতা হলো সিটি অফ জয় এবং প্রসাদ নগরী, অর্থাৎ বড় বড় অট্টালিকার মতো বাড়ি কিন্তু কলকাতায় রয়েছে, যার জন্য একে বলা হয় প্রসাদ নগরী। তাহলে প্রথমে আমরা কি জানলাম? কলকাতা শহর সম্পর্কে, তাই তো? এরপরে আমরা জানবো, এই যে ছবিগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবই কলকাতা শহরের ছবি। হাওড়া ব্রিজ, ধর্মতলা, শর্ট শর্ট লেক, সবই কিন্তু কলকাতার গুরুত্বপূর্ণ সব স্থান। আচ্ছা, এরপরে আমরা পড়বো আসানসোল। দেখো, আসানসোলেও কিন্তু অসংখ্য মানুষ বসবাস করে, সেই জন্য একেও কিন্তু মিলিয়ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুটি শহরে কিন্তু মিলিয়ন শহর, তোমরা মনে রাখবে। নাম্বার ওয়ান কলকাতা, আর নাম্বার টু হচ্ছে কি? আসানসোল। পশ্চিম বর্ধমানের আসানসোল শহর হলো সদর শহর, বিখ্যাত শিল্প কেন্দ্র ও রেল জংশন। কয়লা উত্তোলনের জন্য এই অঞ্চল বিখ্যাত। এই শহরের নিকটেই রয়েছে কুলটি ইস্পাত কেন্দ্র। সেই বিখ্যাত ইস্পাত কেন্দ্র কুলটি, আমরা পড়েছিলাম যে বার্নপুর কুলটি পশ্চিমবঙ্গের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। সেই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কিন্তু কোথায় অবস্থিত?
আসানসোলে, এবং পশ্চিম বর্ধমানে যে সদর দপ্তর সেটাই কিন্তু হলো আসানসোল। যেমন আমাদের পুরো পশ্চিমবঙ্গের আহ, রাজধানী যেমন কলকাতা, তেমনি পশ্চিম বর্ধমানের যে সদর দপ্তর সেটি কিন্তু হলো আসানসোল। কয়লা উত্তোলন হয় রানীগঞ্জ, আসানসোল ইত্যাদি কিন্তু কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি কয়লা পাওয়া যায়? রানীগঞ্জে। ভারতের রুড় বলা হয় কাকে? দুর্গাপুরকে না? আচ্ছা, দুর্গাপুর কিন্তু ওর অন্য একটা শহর, দুর্গাপুর কিন্তু আসানসোল মধ্যে পড়ছে না, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো হাওড়া শহর। দেখো হাওড়ার জনসংখ্যাও কিন্তু 10 কোটিরও বেশি, কিন্তু হাওড়াকে কিন্তু মিলিয়ন শহরের মধ্যে ফেলা হয়নি। জনসংখ্যা থাকা সত্ত্বেও হাওড়া শহর কিন্তু মিলিয়ন শহরের মধ্যে ফেলা হয়নি। কলকাতার ঠিক উল্টো দিকে, হুগলি নদীর ডান দিকে, তাহলে হুগলি নদীর বাঁ দিকে কোন শহর? কলকাতা শহর। হুগলি নদীর ডান দিকে কোন শহর? হাওড়া শহর, তাই না? কলকাতা ও হাওড়া এই দুটি শহরকে কিন্তু বলা হয় যমজ শহর। তাহলে কলকাতা আর হাওড়া একটা নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন, হুগলি নদী, তাই না? এইকে বলা হয় যমজ শহর। আচ্ছা, ভারতের আরো একটি যমজ শহর রয়েছে, তার নাম কি তোমরা বলতে পারবে? ভেরি গুড। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, এই দুটোকে বলা হয় যমজ শহর। আচ্ছা, ঠিক আছে, দেখো এই যে হাওড়া শহরের জন্ম, এটি কিন্তু কলকাতারও আগে জন্ম হয়েছে, হ্যাঁ। ছোট বড় মাঝারি শিল্পের জন্য এই শহরের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া। তাই এই শহরকে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন, যে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে কোন শহরকে? হাওড়াকে। কেন দেওয়া হয়েছে? যে ছোট বড় সমস্ত ধরনের বা মাঝারি শিল্প যে রয়েছে, সেই সমস্ত ধরনের শিল্প কিন্তু এই হাওড়াতে হয়। ফলে একে কিন্তু ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে। তবে এই শিল্প কিন্তু বর্তমানে নিম্নমুখী, অর্থাৎ হাওড়ার যে শিল্প রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে তার গ্রাফটা কিন্তু কমছে, ঠিক আছে। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, এই যে স্থানগুলো শহরের শ্রেষ্ঠতম স্থান হিসেবে গড়ে উঠেছে। তাহলে আমরা কি কি জানলাম? যে কলকাতা আসানসোল প্রধান দুটি মিলিয়ন শহর, তারপরে হাওড়া, আর কি রয়েছে দেখবো আমরা, শিলিগুড়ি। শিলিগুড়ির নাম তোমরা সবাই কম বেশি শুনেছো। শিলিগুড়িকে কি বলা হয়? উত্তর পূর্ব ভারতের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। কারণ শিলিগুড়ির মধ্যে দিয়েই কিন্তু ভারতের পূর্ব দিকে যে রাজ্যগুলি রয়েছে, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই যে রাজ্যগুলোতে কিন্তু প্রবেশ করার একটাই পথ রয়েছে, সেটি হলো কিন্তু শিলিগুড়ি। তাই শিলিগুড়িকে কিন্তু উত্তর পূর্ব ভারতের কি বলা হয়? প্রবেশদ্বার। খুব ভালো করে কিন্তু এটা তোমরা মুখস্থ করবে। দেখো উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর কিন্তু শিলিগুড়ি। এটি উত্তর পূর্ব ভারতের প্রধান যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই পাহাড় ও সমতলের যোগাযোগ রক্ষা করা হয়েছে। দেখো এই যে শিলিগুড়ি ছবি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তাহলে এই যে শহর, এটা কিন্তু পাহাড়ের একদম কোলে অবস্থিত একটি শহর, এবং এই শহরের মাধ্যমেই পাহাড়ের সাথে যোগাযোগ রক্ষা করা হয়েছে। কারণ এখান থেকেই পাহাড়ে সমস্ত রকম খাদ্য থেকে শুরু করে যানবাহন, টুরিস্ট অর্থাৎ পর্যটন কেন্দ্র যে লোকজন যাওয়া, সবই কিন্তু এই শিলিগুড়ি থেকে হয়ে থাকে। এইসব কারণবশত হওয়ার জন্য শিলিগুড়ি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো দুর্গাপুর শহর। দুর্গাপুর শহরের জনসংখ্যা 5.67 লক্ষ। শিল্প শহরের জন্য দুর্গাপুর বিখ্যাত। আমি একটু আগে তোমাদের আসানসোল পড়ানোর সময় বলছিলাম যে দুর্গাপুরকে কিন্তু ভারতের রুড় বলা হয়। কেন বলা হয় বলতো? শিল্প শহর, জার্মানির রুড়ে যেমন শিল্পাঞ্চল অসংখ্য গড়ে উঠেছে, তেমনি ভারতবর্ষের এই যে শিল্প শহর দুর্গাপুর পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করছে যেটি, সেখানেও কিন্তু তার নাম সেই জার্মানির রুড়ের নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে কি? ভারতের রুড়। আচ্ছা, তাহলে কি আছে এখানে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, টিএসপি, তারপরে আয়রন স্টিল প্ল্যান্ট রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই দুর্গাপুরে গড়ে উঠেছে। এখানে মানুষের কিন্তু কর্মসংস্থানের জন্যেই মানুষ এখানে এসে বসবাস শুরু করে, এবং ধীরে ধীরে এটা কিন্তু একটি শহরে পরিণত হয়েছে। আচ্ছা, এটা আমরা প্রধান প্রধান কয়েকটি শহর সম্পর্কে জানলাম। এছাড়া আরো অনেক পশ্চিমবঙ্গের শহর রয়েছে। সেগুলো কি কি? বহরমপুর, জলপাইগুড়ি, শান্তিনিকেতন, খড়গপুর, হলদিয়া, রায়গঞ্জ, কৃষ্ণনগর ইত্যাদি শহরও কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। আচ্ছা, এবারে আমরা আসবো পশ্চিমবঙ্গের বন্দর নিয়ে। দেখো স্টুডেন্ট, পশ্চিমবঙ্গে রয়েছে প্রধান দুটি বন্দর। একটি কি?
কলকাতা বন্দর, আর কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া। পরিপূরক বলছে কেন? দেখো, কলকাতা বন্দরের চাপ কমানোর জন্যই কিন্তু হলদিয়া বন্দরটা তৈরি করা হয়েছে। সেই জন্য বলা হচ্ছে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলদিয়া। ডায়মন্ড হারবার ও শঙ্করপুর রয়েছে ক্ষুদ্র বন্দর। শঙ্করপুর আবার কিন্তু হলো মৎস্য বন্দর। এবারে প্রথমে আমরা জানবো কলকাতা বন্দর সম্পর্কে। দেখো, হুগলি নদীর বাঁ পারে কলকাতা, ডান পারে হাওড়া। এই হুগলি নদীর মোহনায় থেকে 130 কিমি ভিতরে হুগলি নদীর বাম তীরে কলকাতা বন্দর একসময় ভারতের বৃহত্তম বন্দর ছিল। এখানেই কিন্তু আহ ইংরেজরা ব্যবসা বাণিজ্যের জন্য প্রথম উপস্থিত হয়েছিল। ঠিক আছে? এখন বর্তমানে এটি কিন্তু পঞ্চম স্থান অধিকার করেছে সমগ্র ভারতবর্ষের নিরিখে। তাহলে একসময় কিন্তু এই কলকাতা বন্দর ছিল ভারতবর্ষের মধ্যে প্রধান বৃহত্তম বন্দর। এটি ভারতের প্রধান নদী বন্দর এবং এখানে রয়েছে দুটি ডক, এক নেতাজি সুভাষচন্দ্র বসু ডক এবং দুই খিদিরপুর ডক। তোমরা সকলে খিদিরপুর ডকের হয়তো নাম শুনেছো বা নেতাজি সুভাষচন্দ্র বসুর ডকের নাম শুনেছো, তাই না? তাহলে কলকাতা বন্দর কিন্তু আহ, বহু বছর আগে থেকে একটি নির্মিত একটি বন্দর, যেখানে ব্যবসা বাণিজ্য কিন্তু হতো। সমগ্র ভারতবর্ষে কিন্তু এই বন্দরের উপরে একসময় নির্ভর ছিল। বিশেষ করে উত্তর পূর্ব ভারত কিন্তু এই উপরে নির্ভর ছিল। পশ্চাৎভূমি অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্ব অংশ, সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ এবং আমাদের যে প্রতিবেশী দেশ, আমাদের উত্তরে প্রতিবেশী দেশ কি কি রয়েছে? নেপাল, ভুটান। তাহলে সেই নেপাল, ভুটানও কিন্তু এই বন্দরের পশ্চাৎভূমি, অর্থাৎ এই বন্দরের কিন্তু সুবিধা ভোগ করে এই দেশগুলো বা এই রাজ্যগুলো। ঠিক আছে? এরপরে আমরা দেখব হলদিয়া বন্দর। দেখো, নব্যতাজনিত সমস্যার কারণে কলকাতা বন্দরের পরিপূরক হিসেবে কলকাতার 90 কিলোমিটার দক্ষিণে এবং মোহনা থেকে 40 কিলোমিটার অভ্যন্তরে 1963-64 সালে হুগলি নদীর সংলগ্ন স্থলে হলদিয়া বন্দর স্থাপন করা হয়েছে। হলদিয়া একটি পরিকল্পিত বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল। আমরা হলদিয়া শিল্পাঞ্চলের নাম শুনেছি। তাহলে সেই কাছাকাছি কিন্তু হলদিয়া যে বন্দর, সেটি কিন্তু গড়ে উঠেছে কলকাতা বন্দরের যে চাপ সেটি কমানোর জন্য। এবার গড়ে ওঠার কারণগুলো কি দেখো, কলকাতা বন্দরের নব্যতাজনিত সমস্যার কারণে এই বন্দর গড়ে তোলা হয়। নব্যতাজনিত মানে কলকাতা বন্দর দিনের পর দিন কিন্তু বুঝে যাচ্ছে, অর্থাৎ পলিস্তর জমা হয়ে ভরাট হয়ে যাচ্ছে। ফলে খুব সহজে কিন্তু জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করতে পারছে না। দুই, হলদিয়া বন্দরের জলের গভীরতা বেশি হওয়ায় বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে। কলকাতা বন্দরের পশ্চাৎভূমি এই বন্দরের পশ্চাৎভূমি। আর নাম্বার চার, হলদিয়াকে সড়কপথ ও রেলপথের মাধ্যমে ভারতের অন্যান্য প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, যাতে কোনো জাহাজের মাধ্যমে কোনো বড় বড় লৌহ ইস্পাত থেকে শুরু করে বিভিন্ন গাড়ি অথবা ভারী যে যন্ত্রপাতি সেগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে, বন্দরে আনার জন্য কিন্তু সড়ক পথ ভালো হওয়া চাই, তাই না? সেই সড়ক পথ কিন্তু হলদিয়ার সাথে ভারতের অন্যান্য স্থানে যুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব কলকাতা বন্দরে বর্তমান কি কি সমস্যা দেখা দিয়েছে। ক্রমাগত নদীগর্ভে পলি জমার কারণে বন্দরের নব্যতা হ্রাস পাওয়ায় জাহাজ প্রবেশ করতে পারছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু কি, মোহনা থেকে বন্দর পর্যন্ত তৈরি হয়েছে 14টি বালিচর, যা জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করছে। আর কি রয়েছে, বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমির অভাব রয়েছে। অর্থাৎ বন্দর যে আমি সম্প্রসারণ করবো বা বাড়াবো, সেটি কিন্তু হবে না, জমির অভাব কিন্তু লক্ষ্য করা যায়। নাম্বার চার, পারাদ্বীপ বিশাখাপত্তনম বন্দর উন্নত হওয়ায় কলকাতা বন্দরের প্রসাধনী ক্ষেত্রমান হ্রাস পেয়েছে। বর্তমানে কি হয়েছে, এই যে সমগ্র উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের উপর নির্ভর করত, বর্তমানে কিন্তু উড়িষ্যার পারাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এই বন্দরগুলো কিন্তু কলকাতা বন্দরকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ আরো উন্নত হয়ে গেছে। ফলে পশ্চাৎভূমি কিন্তু, অর্থাৎ এই অন্যান্য রাজ্যগুলো কিন্তু কলকাতার তুলনায় এই পারাদ্বীপ বিশাখাপত্তনমের উপরে বেশি নির্ভর করছে। এটিও একটি সমস্যা। নাম্বার পাঁচ, এখানে পণ্য ওঠানো নামানোর আধুনিক পরিকাঠামো অভাব রয়েছে। অনেক সময় পণ্য ওঠানো নামানোর জন্য দেখবে কন্টেনার বড় বড় ক্রেন সিস্টেম থাকে, তাই না? এবং সেগুলো দিনের পর দিন কিন্তু আধুনিকতর হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সেই পুরনো যুগের, সেই পুরনো আমলের সেই যন্ত্রপাতি থেকে গেছে। ফলে কিন্তু একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে পশ্চিমবঙ্গের কয়েকটি শহর ও যে বন্দর, সেই ক্লাসটাও কিন্তু আলোচনা করলাম। এবার এতক্ষণ যা পড়লাম আমরা, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্যভিত্তিক কেন্দ্র সংস্থাগুলি কি কি? বলো। উইপ্রো, টিসিএস, এইচপি, এইচসিএল, এগুলো কিন্তু প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র।
আচ্ছা, 2 নম্বর হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দরের নাম কি? বলে ফেলো, খুব সহজ প্রশ্ন। ভেরি গুড, কলকাতা এবং তার পরিপূরক যে বন্দর তার নাম কি? হলদিয়া বন্দর। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেখো কোন শহরকে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে? ভেরি গুড, হাওড়া শহরকে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তবে কেন আখ্যা দেওয়া হয়েছে জানো? কারণ সমস্ত ধরনের যে শিল্প ছোট বড় সেগুলো কিন্তু এই হাওড়াতে একসময় আহ, খুব ভালো হতো, কিন্তু বর্তমানে কিন্তু আবার সেটি নিম্নমুখী। নাম্বার 4 দেখো কাকে ভারতের রুট বলা হয়? খুব সহজ প্রশ্ন, বলো। দুর্গাপুরকে। কেন বলা হয়? কারণ সেখানে কিন্তু শিল্প অঞ্চল হিসেবে গড়ে উঠেছে দুর্গাপুরটা। জার্মানির রুর যেমন শিল্পাঞ্চল হিসেবে নামকরা, তেমনি তার নামকরণ অনুসারে ভারতের শিল্পাঞ্চলের মধ্যে বিখ্যাত হচ্ছে দুর্গাপুর, তাই ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। শিলিগুড়িকে। কারণ শিলিগুড়ির মাধ্যমে একমাত্র স্থলভাগের মাধ্যমে ভারতের যে পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এই যে মিজোরাম, এই যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির সাথে কিন্তু সম্পূর্ণভাবে স্থলপথে যোগাযোগ হয় এই আহ, শিলিগুড়ির উপর দিয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাহাড় পর্বতের সাথে স্থলভাগের যোগাযোগ এই শিলিগুড়ির মাধ্যমে হয়ে থাকে। তাই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। নাম্বার 6, সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? বলো। ভেরি গুড, কলকাতা শহরকে। আর কি বলা হয়? সিটি অফ জয় বলা হয়, প্রসাদ নাগরী বলা হয় কলকাতা শহরকে। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি আজকে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। ক্লাসে আশা করি সমস্ত বিষয় তোমরা বুঝতেও পেরেছো। অসুবিধা হলে বলবে, আমি আবার তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।